This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ দেখছি যে এমনি করে ঝুলছে, বলছে দেখতে পারবে না, চলে যা আমরা তৎক্ষণে বেরিয়ে চলে এসেছি। জমির জন্য মেরেছে, জমির জন্য ৩-৪ বছর ধরে মেয়ের উপরে অত্যাচার করছিল। এই দুদিন আগে একটা পাওনাদার এসেছিল, অনেক টাকা পয়সা পাবে, সে খুব ঝামেলা করে গেছে। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। আচ্ছা, বর্তমানকালে মানুষের কি ধৈর্যটা কমছে? হতাশায় ভুগছে মানুষ, যে কারণে মানুষ একটুতেই জীবনের চরম সিদ্ধান্ত খুব সহজেই নিয়ে নিচ্ছে, না শুধুমাত্র নিজের ক্ষেত্রে নয়, গোটা পরিবারের ক্ষেত্রে নিচ্ছে। এই দেখুন, ট্যাংরায় দেনা হয়েছিল, এজেন্সি থেকে টাকা লোন নিয়েছিল, পরিবারের ৩ জনকে খুন করে বাকি ৩ জন আত্মহত্যার চেষ্টা করলো। তারপর থেকে তো একই রকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে। আবার আজ হালতুতে একটা ঘর থেকে ৩ জনের দেহ উদ্ধার হয়। আর যে দেহগুলো উদ্ধার হয়েছে না, মানে একেবারে অন্যরকম। বাবার কোলে ছেলে রয়েছে, পেটের সঙ্গে বাচ্চা ছেলেটাকে বাঁধা, আর একটা দড়িতে মায়ের দেহ ঝুলছে। এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কিভাবে নেওয়া যায়? কতটা নৃশংস হতে পারে মানুষ চরম সিদ্ধান্ত নেওয়ার আগে? কারণ নিজেই নিজের ছেলেকে খুন করে তারপর নাকি এই সিদ্ধান্ত নিয়েছে সোমনাথ বাবু এবং তার স্ত্রী। এই সমস্ত ঘটনা তুলে ধরবো, কারণ ট্যাংরার পর একের পর এক এই ধরনের ঘটনাগুলো বারবার উঠে আসছে। চলুন বেরোনো যাক। পাড়া প্রতিবেশীরা দেখেছেন আজ সকাল থেকে জানলা দরজা বন্ধ। পাড়া প্রতিবেশীরা নোটিস করে তারপর তার মামাকে বলেন, মামা তারপর গিয়ে পুলিশকে খবর দেন, তারপর এসে পুলিশ দেহ উদ্ধার করে। মানে এই জায়গাগুলো বেশ কিছু প্রশ্ন থাকে না, প্রতিবেশীরা জেনে যাচ্ছে কিন্তু একই সঙ্গে যারা থাকছেন তারা কেউ কোনো রকম খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। এই কথাটা কেন বলতে হচ্ছে বলুন তো? কারণ সোমনাথ বাবুর স্ত্রীর পরিবারের তরফ থেকে এই রকমের অভিযোগ এসেছে যে মামা ও মামির সঙ্গে দীর্ঘদিন জমি সংক্রান্ত সমস্যা ছিল। সোমনাথের প্রায়শই উঠে যাওয়ার কথা বলা হতো, যাতে পরবর্তীকালে এই জায়গাটা পুরোপুরি প্রমোটিং এর জন্য তারা দিয়ে দিতে পারেন। আমার মেয়ে, ছোট মেয়ে, আদরের মেয়ে, ও আমার বুকে বাঁচো, ও আমার বুকের পাশে। সমস্যাটা কি চলছিল? জায়গা নিয়ে বাবা। এটা কি ওদের নিজস্ব বাড়ি? মামার বাড়ি সম্পত্তি পেয়েছে। মামার একটাই ভাগনা, তোমার মেয়ে সব সম্পত্তি পেয়ে যাবে, আমার মেয়ে বিয়ে হয়ে যাবে, আমার ভাগনা পাবে। আজকের কি করলো? আমার জামাই ফাঁকা করে দিয়ে চলে গেল। জায়গা নিয়ে যখন সমস্যা পুলিশে জানায়নি, এরকম ব্যাপারটা। মামা পুলিশ ছিল, আমি কোর্টের চাকরি করে, ওদেরকে আইন করে ওদের হাতে। তিলে তিলে আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। জায়গাটা নিয়ে আজ ৩-৪ বছর ধরে মেয়ের উপরে অত্যাচার করছিল, ঠিক আছে? মেয়ে জামাইয়ের উপরে, ওর মামা মামি। মেয়ে জামাইয়ের দেহ দেখতে এসে রীতিমতো ভেঙে পড়েছেন মেয়ের মা এবং বাবা, এবং তারাই অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে জামাইয়ের সঙ্গে তার মামার একটা সমস্যা চলছিল, কারণ মামার বাড়ির সম্পত্তি সে এখানে পেয়েছিল। স্বাভাবিকভাবেই তারা রীতিমতো বলছে যে পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়ে কোনো রকম লাভ হয়নি, কারণ মামা এবং মামির সঙ্গে পুলিশ এবং আইনের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার জেরেই আজ আত্মহত্যার পথ বেছে নেন তার মেয়ে, জামাই এবং 3 বছরের বাচ্চা। কিন্তু সব সমস্যার সমাধান কি এই আত্মহত্যা হতে পারে? এই কাছের মানুষগুলোর কথা কেউ ভাবছে না, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। সুখের সংসার, এ কেন এরকম করলো আমরা কেউ জানতে পারছি না। লাস্ট কবে দেখেছেন ওদেরকে? আমার সঙ্গে রোজই সকালবেলা দেখা হয়, 5:45টার সময়। গতকাল সকালে দেখা হয়েছে? সকালে 5:45, আজকে দেখা হয়নি। আজকে দেখা হয়নি, গতকাল দেখা হয়েছিল। গতকাল সকালে 5:45টার সময় আমার সঙ্গে রোজ দেখা হয়। আমি মনে হয় করতে বেরি, ও তখন গাড়ি নিয়ে বেরোয়। আমরা 10:30 অবধি চারিদিক থেকে দরজা নক করেছি, দরজা খুলছে না দেখে তারপরে ফোন করলাম, রিং হয়ে গেল, ধরলো না। তারপরে আমি আবার
বাচ্চুদাকে বললাম যে তুমি এক কাজ করো, তোমরা দরজা ভাঙার দায়িত্ব নিও না, থানায় খবর দাও, পুলিশ এসে দরজা খুলুক। তারপরে পুলিশ এসে জানলা খুলে দিয়ে দেখলো যে এরকম ঘটনা। মানে তার আগে বুঝতেই পারিনি এরকম একটা ঘটে গেছে। ভাবতেই পারি না এইরকম ঘটনা কেন ঘটবে। মামা বাড়ি থেকে কি পাইনি, কালকে বিকাল 4টার সময় দিদা থাকতে গাড়ি কিনে দিল, অটো কিনে দিল, 4 চাকা কিনে দিল, সব বিক্রি করে দিয়েছে। আচ্ছা, সব বিক্রি করে দিয়েছে, দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিলাম। ফ্ল্যাট কিনেছে ওরা? ফ্ল্যাট কিনে, এটা তো ওর মামার বাড়িরই সম্পত্তি, কিছুটা অংশ সে পায়। মামা বাড়ি, পুরোটাই মামার বাড়ির অংশ। ওর দিদা যারা ফ্রিডম ফাইটারে পেনশন পেত, আচ্ছা, ফ্রিডম ফাইটারে পেনশন পেত, সেই ফ্রিডম ফাইটারে পেনশনটা দিদা মারা যাওয়ার পরে অবিবাহিত মেয়ে আছে তার, ওর মাসির অ্যাকাউন্টে পড়তো, সেই টাকাটা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত, করে নিয়ে মাসিকে মাসে 2,500 টাকা করে দিত, আর বাদ বাকি টাকাটা ওর কাছে থাকতো। এবার ওই টাকা নিয়েই তো দিব্যি চলতে পারতো। কেন তারপরে শুনলাম যে এই 2 দিন আগে একটা পাওনাদার এসেছিল, অনেক টাকা পয়সা পাবে, সে খুব ঝামেলা করে গেছে, এরকম নাকি মাঝে মধ্যেই পাওনাদারের আসছিল। ওনাদেরকে শেষ কবে দেখেছেন? আমি দেখিনি, আমি তো আজকে আমরা আস্তে আস্তে, আমি অফিস থেকে আস্তে আস্তে 7টা বাজে, তখন আমি দেখিনি। কালকে দেখেনি? কালকে দেখাই হয়নি? এমনি পাশের ঘরে কেউ থাকলে একটা বোঝা যায় কেউ আছে। আমার ননদ থাকে, যে থাকে ওদের সঙ্গে, সেই বলতে পারবে এটা। আচ্ছা, ও থাকে। আপনার তো এইখানেই তো থাকেন, আপনারা সবাই একসঙ্গেই তো থাকেন। ওর সঙ্গে থাকে, আমার মূলত আমার ননদ। আচ্ছা, ওই ব্যাপারটা বলতে পারবে, কখন দেখেছে, কখন উঠেছে, কেউ বলে ওই বলতে পারবে, আমরা বলতে পারবো। পাশের ঘরে রান্না হচ্ছে কিনা, সবাই ঠিকঠাক আছে কিনা, একটা অন্তত প্রতিবেশী হয়ে বোঝা যায়। আপনি তো তাও একই বাউন্ডারির মধ্যে আছেন। আরে আমি আসি তো, আমি 11টা বাজলে আমরা অফিস চলে যাই, বাড়ি আসতে আসতে 9টা বাজে। আমি কোর্টে কাজ করি, আমি চলে যাই। আমার হাজবেন্ড, আমি ক্যান্সার পেশেন্ট, সেই জন্য আমার হাজবেন্ড আমার দীর্ঘদিন কোনো সমস্যায় ছিলেন ওনারা, কিছু বুঝতে পেরেছিলেন? ওইটাই সমস্যা। ওই টাকা নিয়ে প্রচুর দেনা করে ফেলেছে, লোক এসে থ্রেট করে যেত, এইটাই হচ্ছে সমস্যা। এই পাওনাদাররা কবে থেকে তাও আসতে শুরু করেন? মধ্যে আই না, মানে 2-1 আমাদের চোখে পড়েছে। আপনাদের চোখে পড়েছে? আপনাদের কোনো রকম আর্থিক সমস্যার কথা কিছু বলেনি? কোনো সম্পর্ক নেই আমার, ওদের আলাদা আমাকে আমার দিদার মানে আমার বোনের যা পেনশন সব ও ব্যবহার করে। ঘরের মধ্যে থেকে দেহ উদ্ধার হলো, সুইসাইড নোট উদ্ধার হলো, এমনকি দেওয়ালে লেখা মামা মামি এবং আর্থিক সমস্যার কারণে তারা আত্মহত্যা করেছে, এরকম তথ্য। এবং একটা দেওয়ালে সোমনাথ বাবু তার সই করা, আর একটা দেওয়ালে তার স্ত্রীর সই করা, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু মামা মামি, পাড়া প্রতিবেশী তারা বলছেন যে মামা মামির সঙ্গে সেভাবে সোমনাথের তো কোনো রকম সম্পর্ক খারাপ ছিল না, কারণ সে তার মাসির কাছে বড় হয়েছে, মামা মামি তার বিয়ে দিয়েছে। এবং একটা কথা তারা বলছেন যে সোমনাথ বাবুর যদি আর্থিক কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেটা তার শ্বশুর বাড়ি ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে হতে পারে। এবং কয়েকদিন ধরে সোমনাথ বাবুর ছেলের শারীরিক অবস্থাটা খারাপ ছিল, কারণ অস্ত্রোপচার পর্যন্ত হয়েছে, সে কারণে আর্থিক সমস্যা হলেও হতে পারে। এবার আমি তার সহকর্মীদের সঙ্গে কথা বলবো। আর্থিকভাবে মানে ঠিকভাবে তো একটু জানা দূরেই ছিল, কিন্তু সেগুলো ক্লিয়ার করেছিল। কালকে কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে গেছে। টাকা দিয়ে গেছে? কালকে সবাইকে টাকা দিয়েছে, এগুলো ড্রাইভারকে 2,000 টাকা দিয়ে গেছে। আপনার কাছ থেকে টাকা নিয়েছে? না, ড্রাইভার আছে, সে আমরা দেখিয়ে দেবো পরে। না, এমনি দিয়ে গেছে। তুই গ্যাস ভরে রাখিস, গাড়িতে গ্যাস ভরে রাখিস। তারপরে আমাদের ইউনিয়ন অফিস থেকে একটা লোন নিয়েছিল, সেটাও কালকে পুরো মিটিয়ে দিয়ে গেছে। কত টাকা লোন নিয়েছিল? 8,000 টাকা ধার ছিল, সেটাও কালকে মিটিয়ে দিয়ে গেছে। সেটাও মিটিয়ে দিয়ে গেছে। এগুলোও করেছে। ও কিন্তু খুব ভালো ছেলে, যে এই হিসাবে যে আমরা বলবো যে ও খারাপ, খুবই ভালো ছিল। আমাদের সঙ্গে কথা বলতে কালকে 4-5 জনকে চাও খাইয়েছে, জোর করে জাবর করে, মানে যেরকম হয় না মানুষের যে একটা হয়ে আসলে ভেবে নিয়েছে। কিন্তু সেই হিসাবে ছেলে হিসাবে খুবই ভালো ছিল। এই ছেলেটার সঙ্গে ওর মামার বাড়ি জমি নিয়ে কোনো রকম সমস্যা, সম্পত্তি নিয়ে কোনো রকম? সোমনাথ শুধু বলতো যে মামা একটু অশান্তি করে, মামা বাড়ি একটু বলে, এইটাই যা ওর প্রেসারে ছিল। হ্যাঁ, এইটা নিয়ে একটু প্রেসারে ছিল। মানে এই ছেলের অসুস্থতা এবং জমি সংক্রান্ত একটা ব্যাপার, যেহেতু ওটা ওর মামার বাড়ি, ওটা অশান্তিতে ছিল, এটা নিয়ে একটু চাপ ছিল। আগে 2টো অটো ছিল? না, 2টো অটো ছিল, এখন একটা গাড়ি। একটা অটো কি সে বিক্রি করে দিয়েছে? একটা এর আগে বিক্রি করেছে, ছেলে অসুস্থতার জন্য বিক্রি করে দিয়েছে। ছেলের অসুস্থতার জন্য। গড়িয়াহাট রামলাল বাজারের অটো, আগে 2টি অটো ছিল সোমনাথ বাবুর, তবে একটা অটো নাকি সে তার ছেলের শারীরিক অসুস্থতার কারণে বিক্রি করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত এই অটোটাই ছিল, কখনো সে নিজে চালাতো, বেশিরভাগ দিন সে ড্রাইভার দিয়ে চালাতো।
এখানে এসে তার সহকর্মীরা বলছেন যে যার কাছ থেকে সে যত টাকা নিয়েছে, সেটা ইউনিয়ন হতে পারে, সেটা তার সহকর্মী হতে পারে, তাদের প্রত্যেককে সে গতকাল টাকা মিটিয়ে দিয়ে গেছে। এবং দীর্ঘদিন ধরে যে রুটে তার কাজকর্ম, সেই রুটের যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে ডেকে সে চা পর্যন্ত খাইয়েছে। এমনকি এই অটো যে ড্রাইভার চালাতেন, সে আজ সকালে এসে দেখেন আজকের যে 320 টাকা তার প্রাপ্য অটো চালানোর জন্য, সেই টাকাটাও যেমন রাখা আছে, তার উপর যে টাকা নেওয়ার ব্যাগ, সেই ব্যাগের ভেতর এক্সট্রা 2000 টাকা রাখা আছে। আপনি ওনার গাড়িটা চালাতেন না? কালকে আপনাকে টাকা দিয়ে গেছিল তো? কালকে টাকা দেয়নি, কালকে চাবিটা দিয়ে বলে গেছিল যে রাত্রিবেলা হ্যান্ডেলটা লক করে যাবে আর আমি এসে জালটা দেবো। আচ্ছা, আমি 2 দিন থাকবো না, কালকে যখন চালাবে, ধরেন আজকে চালালাম, রাত্রিবেলা উনি থাকবে না, জালটা দিয়ে লাগিয়ে দিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আজকে সকালবেলা এসে দেখছি এর উপরে এই জমার টাকাটা আছে, আর নিচে দেখছি এই 2000 টাকা। মানে এই গাড়িতে রাখা ছিল? হ্যাঁ, এইরকম জাল লাগিয়েছে রাত্রি, মানে জাল লাগিয়েছে গাড়ির ভেতরে। 2000 টাকা। 2000 টাকা আর এই জমার টাকা? জমার টাকা। জমার টাকা মানে কিসের টাকা এটা? ধরেন আমি যে চালাই 320 টাকা আপনাকে রোজ দিতে হয়। সেই কতদিনের টাকা দিয়ে গেছে? একদিনের টাকা দিয়ে গেছে। হ্যাঁ, আর এই 2000 টাকাটা এর ভেতরে দিয়ে গেছে। এটা কখন দেখেছেন? এই তো আমি 9:45 গাড়ি বের করি। 9:45? তখনও বুঝতে পারেনি? ফোন করেছিলেন? না। সোমনাথ বাবুকে? তারপর? না। মানে আপনি আসেন, নিয়ে গাড়ি নেন না গাড়ি নিয়ে চলে যান? ফোন টোন করার দরকার। হ্যাঁ, তারপর এসে আজকে যখন এই টাকাগুলো দেখলেন তখন? আমি মাসিরে জিজ্ঞেস করছি, ও মাসি কোথায় গেছে? মানে সোমনাথের মাসি? হ্যাঁ। তা বলছে কই আজকে তো কোথাও যায়নি, সকাল থেকে ডাকছি সাড়াও দেয়। তখন আমার মাথা টাথা ঘুরছে যে কি হতে পারে, ওদিকে আবার জানলা দরজা নেই তো যে বেরিয়ে গেছে ওদিক দিয়ে। আমি এইটা চিন্তা করছি, দনমনা করে একটি মারলাম, আর একটিপে আসছি, ভাইপো বলছে ও মুরাইদা বাবু তাদের বাড়ি যাও তো, কি হয়েছে দেখ। আমি এসে দেখছি সোমনাথ বাবু কোন রকম আর্থিক সমস্যায় ছিল, কোন রকম মানসিক? আমাদের কাছে কিচ্ছু বলতো না, আমি গাড়ি চালাবার কথা চাবি দিতাম। মানে এই যে হাতে টাকাটা আমি দেখছি, 2000 টাকাটা গ্যাস ভরার জন্য? না, এইটা কেন দিয়েছে জানি না, আর এইটা কেন দিয়েছে জানি না, এটা আর কি এতে ছিল। এইটা কি আপনার আজকের টাকা? না, কালকে। গতকালের টাকা? গতকালের টাকা, আজকে তো চালালে উনি। এটা গতকালের টাকা? গতকালের টাকা। ওইটা। আর এই 2000 টাকা কেন দিয়ে গেছে আপনি জানেন? জানি না, এটা ওকেই দিয়ে গেছে। এরপরেও মানুষটা সম্পর্কে যে এত কিছু, চারিদিকে লোক টাকা পেত, কিছু কিছু দিয়ে গেছে তো, যার কাছে যা পেতো। শুনলাম একজনের 15,000 টাকা দিয়েছে, আমাদের ইউনিয়নের একটা কার্ড আছে, সেখান থেকে সেটাও দিয়ে গেছে। সেও দিয়ে গেছে। এগুলো কি সব কালকে ক্লিয়ার করেছে? হ্যাঁ, কালকে রাত্রিরে ক্লিয়ার করে। এই মানুষটা আজকে নেই, আপনারা কেউ বুঝতেই পারেন না? আমরা বুঝতে যে এরকম একটা ডিসিশন নিচ্ছে বলে সেই সমস্ত টাকা ক্লিয়ার করে। আবার সকলের চা খাইয়েছে সকালবেলা, সকলের চা খাই। বিষয়টা যত গভীরে যাচ্ছে, এক রকম তত্ত্ব উঠে আসছে, এক রকম বিষয় উঠে আসছে, যা আমরা ওই এলাকায় যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে হালতুতে, সেই জায়গার সমস্ত বিষয় তো আপনাদেরকে জানালাম। কিন্তু এখানে শ্বশুর বাড়ি ছিল সোমনাথ ওরফে বাবু। সেই শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকতেন, কারণ ছোট মেয়ে এবং বড় মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরে গত 3 বছর ধরে তারা থাকছিলেন। এখানেই অভিযোগটা উঠছিল অনেকে, পাড়া প্রতিবেশীরা, মানে হালতুর পাড়া প্রতিবেশীরা, যেখান থেকে সোমনাথের দেহ উদ্ধার হয়, 3 জনের দেহ উদ্ধার হয়, তারা দাবি করছিলেন যে এই শ্বশুর বাড়ি কিনতে আর্থিকভাবে সাহায্য করেছিল সোমনাথ, যে কারণেই নাকি সাম্প্রতিককালে তিনি দেনায় একেবারে ডুবে গিয়েছিলেন। সেটাই কি সত্যি কারণ? যদি এখানে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সেই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। তবে একটা বিষয় পরিষ্কার, সোমনাথের শ্বশুর মশাই তিনি বাঘাযতীনে একটি চায়ের দোকান চালাতেন এবং সেখান থেকে যা রোজগার হতো এবং তার যে পৈতৃক সম্পত্তি ছিল, সেই পৈতৃক সম্পত্তি বিক্রি করেই নাকি তারা এখানে ফ্ল্যাট কিনেছিলেন, যে কারণে ইতিমধ্যে শ্বশুরবাড়ির লোকজনকেও, মানে সোমনাথের শ্বশুরবাড়ির লোকজনকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অর্থাৎ সোমনাথের মামা মামি তাকে তাদের যেমন জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা কতটা সত্যি, অন্যদিকে এই পক্ষের বিরুদ্ধেও যে অভিযোগ উঠছে বা এই পক্ষ যে পাল্টা অভিযোগ করছেন, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। কতদিন হলো ওনারা এখানে থাকছিলেন?
বছর 3 হয়ে গেছে। বছর 3 এখানেই থাকছিলেন? ওনারা পরশুদিন এসেছিলেন, ভদ্রলোক, তারপর মেয়েটা বাচ্চাটাকে নিয়ে এসেছিল, ওনারা খাওয়া দাওয়া করছে রাত্রে। পরশুদিন রাতে? হ্যাঁ এসেছিলেন, পরশুদিন গতকাল না তার আগের দিন। তার আগের দিন রাতে এসে খাওয়া দাওয়া করে আমাদের সাথে গল্প করতো খুব। ভদ্রলোককে দেখলে তো তো খুবই ভালো, বুঝতে পারছেন? কিন্তু দেখুন কার ভেতরে কি আছে সেটা তার আমরা বলতে পারি না। আসতেন যেতেন দেখতাম। এখানে এমনি কারা কারা থাকতেন? ওই ভদ্রলোকের শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি, কারণ ছোট মেয়েরও বিয়ে হয়ে গেছে, বড় মেয়েরও বিয়ে হয়ে গেছে। এই ফ্ল্যাটটা মানে কত, মানে কে কিনেছে সেটা আমাকে? শ্বশুর মশাই কিনেছেন। শ্বশুর মশাই নিজেই কিনেছেন? শ্বশুর মশাই কি কাজ করতেন? শ্বশুর মশাই একটা বাঘাযতীনে চায়ের দোকান ছিল, দোকান ছিল, আর কিছু বোধহয় পৈতৃক সম্পত্তি কিছু ছিল, বিক্রি করে কিনেছে। আচ্ছা, এটা কি কোনোদিনও শুনেছেন যে ওই সোমনাথ বাবু বা বাবুই মানে সাহায্য করেছিল কিনতে? না, সেসব ঘটনা কিন্তু আমরা জানি না। আচ্ছা, সেসব না না, সেসব কিছু জানি না। কেন বারবার হতাশা, ডিপ্রেশনের কথা বলছি বলুন তো? আমি বেশ কিছু ঘটনা ক্রম আপনাদেরকে দিয়ে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 19শে ফেব্রুয়ারি প্রত্যেকেই দেখলেন যে ট্যাংরায় কিভাবে 6 জন, একই পরিবারের 6 জন আত্মহত্যার চেষ্টা করলো। 3 জনকে খুন করা হয়, তারপর বাকি 3 জন আত্মহত্যার চেষ্টা করলো। তারপরেই দেখুন এক এক করে 1 মার্চ বেহালার শকুন্তলা পার্কে বাবা ও মেয়ের দেহ উদ্ধার হলো। কিনা 22 বছরের মেয়ে অটিজমে আক্রান্ত, বাবা বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে মেয়ের চিকিৎসা চালাবেন, সে কারণে আত্মহত্যা করলেন। মেয়েও আত্মহত্যা করলো, বাবাও আত্মহত্যা করলো, মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন বাবা। 1 মার্চ আরো একটা ঘটনা ঘটেছে মধ্যম গ্রামে, সেখানেও মা ও মেয়ের দেহ উদ্ধার হয়। কি না আর্থিক অনটনে ভুগছিলেন, সেক্ষেত্রেও চরম সিদ্ধান্ত নিলেন আত্মহত্যার। 3রা মার্চ মাদারিহাটে ঘটনা কি ঘটেছে? একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয় এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কাজকর্ম ছিল না, মানসিক অবসাদে ভুগছিল 33 বছরের যুবক। সূত্রে খবর মা এবং ভাইপোকে খুন করে আত্মঘাতী হয়েছে যুবক। আর আজ এই ঘটনা, হালতুর ঘটনা। স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবে, এবং এই ধরনের ঘটনাগুলো যখনই বারবার ঘটে না, একটা বিষয়, সমাজে যে আর্থিক এবং সামাজিক বৈষম্য রয়েছে, যে কারণে মানুষ বারবার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, সেই দিকগুলোও কিন্তু ভাবাতে বাধ্য করে মানুষকে। এই ঘটনায় একটা বিষয় ভীষণ অবাক লাগছে যে সোমনাথ কোথাও নিজের একটা ইমেজ মেনটেন করেছিল এবং সে অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে এই চরম পথ সে বেছে নেবে, যে কারণে শ্বশুর বাড়িতে আগের দিন রাতে গিয়ে খাওয়া দাওয়া, সবার সঙ্গে গল্প করা, বন্ধু বান্ধব যাদের সঙ্গে সে দীর্ঘদিন কাজ করে এসেছে তাদের দেনা পাওনা সব মিটিয়ে দেওয়া, এমনকি তাদেরকে চা খাওয়ানো। কোথাও সে ভীষণ ইমেজ কনসিয়াস হয়ে পড়েছিল। কিন্তু কি এইটাই একমাত্র পথ ছিল সমস্ত সমস্যার সমাধানের? এই একটাই পথ? এক নদীর বাচ্চাটাকে মেরে নিজেরা আত্মহত্যা করলো। মানুষের তো শিক্ষা, জীবনে বেঁচে থাকা, এটাই সব থেকে বড় বিষয়। যাই হোক, আজ এখানে শেষ করছি। আগামী শুক্রবার 7 তারিখ থেকে হটস্পট বিকেল 5টা 57। দেখুন আজ এখানেই শেষ করলাম। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।